গত সপ্তাহের শেষ দিন পর্যন্ত আমরা দেখছিলাম গুগল অ্যাডস এর ওটা কি বলে, ডিসপ্লে অ্যাড পর্যন্ত আমরা দেখছিলাম। আমরা ডিসপ্লে অ্যাডটা একটু সামারাইজ করেই আমরা আমাদের পরবর্তী টপিকসে মুভ করব। তো শুরু থেকে একবার ডিসকাশন শুরু করে দিই আমরা কি কি করছিলাম গুগল অ্যাডস নিয়ে। গুগল অ্যাডস হলো আপনার গুগলের একটা সেকশন যেখানে আমরা কি করতে পারি, অ্যাডস ক্রিয়েট করতে পারি। আর গুগল অ্যাডসেন্স এটা হচ্ছে গুগল আরেকটা প্রোডাক্ট। এখানে যারা পাবলিশার থাকে, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, তারপরে হলো আপনার ইউটিউব চ্যানেল, এগুলো কিছু হোল্ড করে, তার হলো গুগলের পাবলিশার্স। এই পাবলিশারদের ব্যানার বা বিলবোর্ড ইউজ করে গুগলের অ্যাডস, অর্থাৎ ক্রিয়েটরদের যে অ্যাডগুলো থাকে, অ্যাডস ক্রিয়েটর, সেই অ্যাডগুলোকে অ্যাডস পাবলিশারের মাধ্যমে পাবলিশ করানো হয় এবং মানুষের সামনে নিয়ে আসানো হয়। এটা অনেক কয়টা মাধ্যম আছে, আমরা সেগুলো দিন 5টা মাধ্যমের সাথে পরিচিত হয়েছিলাম। সেগুলো হলো আপনার ডিসপ্লে অ্যাড, তারপরে হলো সার্চ অ্যাড, তারপরে হলো আপনার ইউটিউব অ্যাড, ডিসকভার অ্যাড এবং হলো শপিং অ্যাড। মেনলি 5টা অ্যাডস মেনলি আমরা রান করতে পারি ক্যাম্পেইনের থ্রু। ওকে, দেন আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট খুলছিলাম, যেটা মেইনলি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট বলা যেতে পারে, যেটা আমাদের প্রোফাইলের সাথে অলরেডি ক্রিয়েট করা থাকে, যেটাকে আমরা বলতে পারি গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট বা একটা ডিফল্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে গুগল এমসিসি অর্থাৎ ম্যানেজার অ্যাকাউন্ট, সেখানে গিয়ে আমরা একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। করার পর ওখানে 3টা ক্যাম্পেইনের জন্য 3টা ভিন্ন ভিন্ন অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছিলাম। ইউটিউব অ্যাড অ্যাকাউন্ট, ডিসপ্লে অ্যাড অ্যাকাউন্ট এবং সার্চ নেটওয়ার্ক অ্যাড অ্যাকাউন্ট, এই 3টা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছিলাম। ইউটিউব অ্যাড অ্যাকাউন্টে আমরা মেইনলি যে কাজটা করছিলাম সেটা ছিল একটা ক্যাম্পেইনে গেছি, যাওয়ার পর একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছি, করার পর ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ নামে একটা অপশন ছিল, সেখানে ক্লিক করছি। করার পর এখানে কয়েকটা অপশন ছিল, সেখান থেকে ভিডিও যে অপশনটা ছিল সেটা আমরা সিলেক্ট করে নিয়েছিলাম। সিলেক্টেড করার পর আমরা স্কিপেবল ইন স্ট্রিম নামে একটা অপশন আছে, অর্থাৎ যে ভিডিওগুলো 5 সেকেন্ড আমাদের রানিং থাকবে, 5 সেকেন্ডের ভিতর ইউজার কোনোভাবে এই ভিডিওটা কি করতে পারবে না, স্কিপ। আমরা নিয়মিত এই অ্যাডগুলো ফেস করে থাকি আর এই অ্যাডটা মেইনলি বেশি চলে। তো এই 5 সেকেন্ডের অ্যাডটা মেইনলি দেওয়া হয়, ইউজার এটা স্কিপ করতে পারে না। এরপর যেটা থাকে সেটা হলো ক্যাম্পেইনে একটা নেম দিতে হয়েছিল, আমরা সেটা নেম দিয়েছিলাম আমাদের গোলের উপর ভিত্তি করে। বাজেট রেখেছিলাম $100, এটা ছিল ওটার লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বলতে নির্দিষ্ট একটা ইউনিট অফ টাইমকে বোঝায়, অর্থাৎ শুরুর দিন এবং শেষ দিনকে। স্টার্ট অ্যান্ড এন্ড ডেট সিলেকশন করছিলাম, নেটওয়ার্ক নিয়েছিলাম ইউটিউব ভিডিওসে। আর ইনক্লুড এবং এক্সক্লুডের যে মেথডগুলো ছিল সেগুলো আমরা ইউজ করছিলাম। ইনক্লুড আর এক্সক্লুড বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে আমার অ্যাডটা যদি আমি চাই কোনো দেশে দেখুক, তো তাদেরকে আমি ইনক্লুড করে নেব, যার আরেকটা নাম হচ্ছিল টার্গেট। আর আমি যদি চাই যে আমার এই অ্যাডটা কিছু কিছু দেশের দর্শক অর্থাৎ পার্টিসিপেন্টরা না দেখুক, তাদেরকে আমরা এখানে কি করে দেবো, এক্সক্লুড। এই দুটো অপশনের সাথে আমরা কি হয়েছিলাম, পরিচিত হয়েছিলাম। আর সেটা আমরা কোথায় পেয়েছিলাম, লোকেশন অপশনে। আচ্ছা, তারপরে ল্যাঙ্গুয়েজ সেটআপ নামে একটা সেকশন আছে, সেখানে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ সেটআপ করছিলাম, অর্থাৎ কি কোন কোন ল্যাঙ্গুয়েজের স্পিকার, অর্থাৎ যারা কোন ভাষায় কথা বলে তাদের উপর ভিত্তি করে আমরা ল্যাঙ্গুয়েজ সেটআপটা করেছিলাম। ইনভেন্টরি শব্দটার অর্থ এক কথায় বলতে গেলে ম্যাচুর কন্টেন্টে বা কন্টেন্ট ম্যাচুরিটির উপর বেস্ট করে এই সেকশনটা তৈরি করা হয়েছে এবং সেখানে আমরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করছি। কারণ কি, এখানে এই কন্টেন্টগুলো যে কেউ ফ্যামিলির সাথে দেখতে পারে, সেগুলো জায়গায় আমার অ্যাডটা গেলে আমার অ্যাডের যে পপুলারিটি সেটা একটু হলেও বাড়বে। আচ্ছা, অ্যাড গ্রুপে গিয়ে ডেমোগ্রাফিক্স সম্পর্কে আমরা ডিসকাস করছি, সেটা হলো অডিয়েন্স ফিল্টারিং। ডেমোগ্রাফিক্সকে বলা যায় অডিয়েন্স ফিল্টারিং। এটা করে তাদের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে তাদেরকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো এই সেকশনটা ছিল ডেমোগ্রাফিক্স এর উপর। দেন কিওয়ার্ডসে গিয়েছিলাম, কিওয়ার্ডসে গিয়ে র্যান্ডমলি আমরা কিওয়ার্ড জেনারেটর নামে একটা টুল ইউজ করছিলাম। করার পর সেখানে কিছু কিওয়ার্ড পেয়েছিলাম, যেটা অবশ্যই একটা গুড প্র্যাকটিস না। কেন আমরা যখন কিওয়ার্ড সিলেক্ট করবো তখন অবশ্যই আমার প্রত্যেকটা কিওয়ার্ড যেন রিসার্চেবল, অর্থাৎ মানে তার লাইফ টাইম, সেটা কিরকম চলতেছে, সেটা সার্চ ভলিউম কি, এগুলো বিভিন্ন বিষয় আমরা দেখে কিওয়ার্ডের যখন আমরা কিওয়ার্ড স্টাডি করবো, ওই সময় এই জিনিসটা বুঝতে পারবো যে কোন কিওয়ার্ড নিব এবং কোন কিওয়ার্ডটা আমরা স্কিপ করে চলে যাবো।
আচ্ছা, টপিকস এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখলাম যে টপিকস এর ক্ষেত্রে আমাদের কন্টেন্ট ক্যাটাগরিটা মাস্ট, অর্থাৎ কোন ক্যাটাগরির ভিতর পড়ে সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্লেসমেন্টের ক্ষেত্রে হলো যে আপনি যদি নির্দিষ্টভাবে কোনো চ্যানেল বা কোনো ওয়েবসাইট, ভিডিও, অ্যাপস বা এইভাবে কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নির্দিষ্ট কোনো একটা এরিয়াকে সিলেক্ট করতে চান, সেটার জন্য প্লেসমেন্ট নামে একটা অপশন আপনাকে প্রোভাইড করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আপনি এখন চাচ্ছেন যে খান একাডেমি, অর্থাৎ পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট এডুকেশনাল চ্যানেল খান একাডেমি, আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওটা খান একাডেমিতে, মানে অ্যাডটা আপনার খান একাডেমিতে রান হোক, এই জিনিসটা আপনি করতে পারেন। আবার আপনি চাচ্ছেন যে প্রথম আলোর ওয়েবসাইট কিংবা যুগান্তর, ইত্তেফাক যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর ওয়েবসাইট আপনার মানে ব্যানারে আপনার অ্যাডটা শো করুক, সেটা আপনি চাইলে করতে পারেন। এছাড়া এখানে একটা শর্ত আছে, তো সেক্ষেত্রে আপনাকে আগে মানে এখানে পাবেন কিনা সেটা বিভিন্ন টার্মের উপর নির্ভর করে, সেটা আমরা একটু পরে দেখবো। আর এটা ছাড়াও আরো যে সেকশনগুলো আছে, আপনি চাইলে কোনো একটা নির্দিষ্ট ভিডিওর উপরে আমরা একটা রান করাতে পারেন। আচ্ছা, গুগল অ্যাডস এর যে কিওয়ার্ড গুলো ইউজ করা হয় সেগুলো ছিল ব্রড ম্যাচ, অর্থাৎ যে কিওয়ার্ড গুলোর আগে পিছিয়ে কিছু নেই, অর্থাৎ কোনো সিম্বল ইউজ করা হয় না, তাকে বলা হয় ব্রড ম্যাচ। এটার সাথে আমরা সম্পর্কটা গতদিন দেখেছিলাম যে এটা যে আপনার ব্রড ম্যাচ বলতে যে আপনি সার্চ করলে যে রিলেভেন্ট আসবে তার কোনো গ্যারান্টি গুগল দিচ্ছে না, কিন্তু আপনার মানে সার্চ কিওয়ার্ডের সাথে এই কিওয়ার্ডের একটা ম্যাচ থাকবে, বাই হোক কোনো কোনো ভাবে, সিনোনিম অ্যান্টোনিম কোনো কোনো ভাবে হলেও একটা ম্যাচ থাকবে। ফ্রেজ ম্যাচ যেটা, সেটা হলো আপনার একটা লং সেন্টেন্সের কোনো একটা সেগমেন্টে যদি আপনার কিওয়ার্ডটা থাকে সেটাকে বলে ফ্রেজ ম্যাচ। এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে এখানে কোনো সমস্যা নাই, আপনার যেটা লিখে সার্চ করবেন সেটার সাথে যেন কিওয়ার্ডটা আসে, অর্থাৎ আপনি যদি হাউস লিখে সার্চ করেন আপনার হাউসের সাথে যেন কিওয়ার্ডটা আসে, অন্য কিছু লিখলে যেন এটা না আসে, এইভাবে সিগনিফাই করে দাও। নেগেটিভ ম্যাচ এই বিষয়টা হলো যে আপনার কিওয়ার্ডটা, আপনি যে কিওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছেন সেটা মাইনাস সিম্বল ইউজ করে দিচ্ছেন। এই সিম্বল ইউজ করাতে কিওয়ার্ডের আগে যদি আপনি মাইনাস সিম্বলটা ইউজ করেন আর যেটা লিখে সার্চ করেন না কেন আপনার অ্যাডটা রান শো করবে না। আপনি যেটা লিখে সার্চ করেন না কেন আপনার অ্যাডটা শো করবে, কিন্তু যদি এই মাইনাসের পর যে কিওয়ার্ডটা ইউজ করছেন সেটার সাথে কোনোদিনও আপনার অ্যাডটা শো করবে না। মডিফাইড ম্যাচের ক্ষেত্রে দেখবেন যে প্লাস একটা অপশন আছে, এরপর আপনার কিওয়ার্ডটা থাকে, এটা যদি বিভিন্ন সেগমেন্ট থাকে বিভিন্ন সেগমেন্ট আলাদা আলাদাভাবে হলেও শো করে আপনার সামনে আসার চেষ্টা করবে। তো এটা ছিল বেসিক কিওয়ার্ডের ডিসকাশন গুগল অ্যাডস এর। তারপরে আসা হলো নেগেটিভ, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, বাজেট টার্গেটিং। বাজেট টার্গেটিং বিষয়টা কিছুই না, শুধু গুগলের একটা টার্মস আছে, সেটা হলো গুগল বলে দিয়েছে যে মাসের 30 দিনে 30 দিনটাই যে গুগলে অ্যাড স্মুথলি রান করবে সেটা গুগল ইনশিওর করতে পারেন না। যেদিন কম্পিটিটর হাই থাকে সেদিন আপনার অ্যাডটা হয়তোবা আপনার বাজেটের ভিতর রান নাও করতে পারে, আপনার বাজেট যে দ্বিগুণ বা 3 গুণ পর্যন্ত আপনার টাকা খরচ হতে পারে, এই একটা বিষয়। আবার যেদিন আপনার কম্পিটিটর কম সেদিন গুগল এটা বলতেছে যে আপনার যে বাজেট তার অর্ধেক বাজেটে সে কি করে দিবে, আপনার অ্যাডটা রান করে দিবে। এটা করার কারণে আমাদের যেই মানে একটা নির্দিষ্ট থাকে, অর্থাৎ 30 দিনের জন্য যে একটা বাজেট ফিক্স থাকে সে বাজেটটা অনেক সময় এক্সিড করে ফেলে। তো এর জন্য সবার আগে মানে সেফটি অ্যান্ড প্রিকশন হিসাবে আমরা এখানে কি করি, নির্দিষ্ট একটা বাজেট টার্গেটিং তৈরি করে নিয়ে তারপরে আমরা ওখানে বাইরের কাছে সেই জিনিসটা প্রেজেন্ট করি যে এরকম কারণে এরকম হতে পারে, এন্ড এটার সাথে বাইরের একটা সম্মতি নিয়ে যে কাজটা শুরু করি, এটাকে বলা হয় বাজেট টার্গেটিং। আচ্ছা, এরপরে যে সেগমেন্টটা দেখছিলাম সেটা ছিল অ্যাড এক্সটেনশন, অর্থাৎ একটা ওয়েবসাইট মানে অ্যাডের কিছু কিছু ফিচার থাকে, যেটা হলো একটা হলো সাইট লিঙ্ক। সাইট লিঙ্ক বলতে বোঝানো হয়েছে যে একটা অ্যাড আন্ডারে আপনারা আরো 4টা অ্যাড রান করতে পারবেন, একটা মেইন অ্যাডের আন্ডারে আরো 4টা ছোট ছোট অ্যাড রান করতে পারবেন, এটা হলো সাইট লিঙ্ক এক্সটেনশন। কল আউট এক্সটেনশন হলো আপনার একটা অ্যাডের বিভিন্ন সেগমেন্টকে হাইলাইট করানো। কল এক্সটেনশনটা তো বুঝছেন নামের সাথেই, যে এখানে কল করার বা কল এই টাইপের কিছু অপশন রাখা। প্রাইস এক্সটেনশনটা হচ্ছিল প্রাইস মেনশন করা, আর লোকেশন এক্সটেনশন হচ্ছে লোকেশনটা মেনশন করা। সরি, বাইরে কল আউট এক্সটেনশনস মানে এটা কি ছিল বুঝিনি। কল আউট এক্সটেনশনটা হচ্ছিল আপনার মানে অ্যাডের ভিতর কোনো একটা টার্মকে আপনি যদি হাইলাইট করতে চান
আর সেগুলোকে বলা যায় কল আউট এক্সটেনশন। আমরা যদি একটু সার্চ করে গুগলে দেখি, আচ্ছা ভাই যে বললো যে একটা অ্যাডের পিছনে আরো 3টে বা 4টে অ্যাড রান করানো যায়, হুম, তো ওগুলোর জন্য কি আলাদা টাকা দিতে না? ও- চার্জ 100 ওটা ওই অ্যাডের আন্ডারে রান হবে, ওটাও দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন একমি ইলেকট্রনিক্স একটা অ্যাড রান করছে, সেখানে ওই 3টা ওয়ার্ডকে হাইলাইট করছে, দেখতে পাচ্ছেন? ফ্রি শিপিং, 24/7 কাস্টমার সার্ভিস এবং প্রাইস ম্যাচিং। জি ভাই। এই 3টা ওয়ার্ডকে হাইলাইট করছে, কল আউট করে বাইরে নিয়ে আসছে। এই যে এই সেগমেন্টটাকে বলা হয় হলো আপনার কল আউট। আচ্ছা, আর সাইট লিঙ্ক যেটা, এই যে দেখেন এটা হচ্ছে মাদার অ্যাড, এর আন্ডারে কিন্তু 4টা ভিন্ন ভিন্ন অ্যাড দেখতে পাচ্ছি আমরা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা অ্যাডের আন্ডারে কিন্তু 4টা অ্যাড। এটা হচ্ছে হলো সাইট লিঙ্ক। আচ্ছা, গতকালকে আমরা কোন জানি কিওয়ার্ডের আন্ডারে দেখছিলাম যে ইয়ে আছে, অ্যাড আছে। আজকে দেখবেন যে সেই কিওয়ার্ডের আন্ডারে কোনো অ্যাড নেই, এটা সবসময় আপ ডাউন করে। আচ্ছা, আজকে অনেক নাই, বাই হোম। আচ্ছা, এখানে অ্যাড আছে, বাট এখানে এক্সটেনশন গুলো খুব কম ইউজ করছে এরা। আচ্ছা, তো আশা করি আমাদের যে মেইন সাইট লিঙ্ক গুলো, মেইন 5টা সাইট লিঙ্ক, সেগুলো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তো নেক্সট যে সেগমেন্ট গুলো আছে, সেটা হলো গুগল অ্যাডসে। ওই একই বিষয়, বাজেট টার্গেটিং, এগুলো বিষয়ে নতুন কিছু এখানে নাই। ওকে, ডিসপ্লে ইমেজ সাইজ, এখানে একটা ইমেজ সাইজ দেওয়া আছে যে কি কি টাইপের ডিসপ্লে আমরা যখন রান করব তখন কি কি সাইজ আমরা ফেস করতে পারি সেগুলোর উপর একটা। সেটা আমি এখানে অ্যাড করে দিই। এটা নিয়ে গত ক্লাসে ডিসকাস করছিলাম যে বিলবোর্ড সাইজ, ডাবল বিলবোর্ড সাইজ, ট্রিপল বিলবোর্ড সাইজ, এগুলো বিভিন্ন দেওয়া আছে, এবং সেগুলো সাইজ কত হতে হবে, অর্থাৎ এটা হবে হলো তার উইথ, এটা হবে তার হাইট, আর তার যে টোটাল যে সাইজটা অর্থাৎ স্টোরেজ, সেটা যেন এই 150 কিলোবাইটের ভিতর সীমাবদ্ধ থাকে। এটা গুগল অ্যাড রিকমেন্ড করে। রেকমেন্ডস বানান ঠিক আছে নাকি ভুল করলাম? আচ্ছা, গুগল অ্যাড র্যাঙ্ক, এখানে কয়েকটা বিষয় আছে, এটা একটু এখানে আলোচনা করি। গুগল অ্যাড র্যাঙ্ক বা অ্যাড র্যাঙ্কের যে কয়েকটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলোকে গুগলে গুগল এটার উপর, এই ফ্যাক্টরের উপর নির্ভর করে আপনারা কি করে অ্যাডগুলো রান করায়, যে কার অ্যাডটা প্রথমে থাকবে, কার অ্যাডটা পরে থাকবে, এটা এই অ্যাড ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তো আমরা যদি দেখি যে কিভাবে অ্যাড ফ্যাক্টরগুলো ডিপেন্ডেন্স তৈরি করে, সেটা হচ্ছে হলো যে কে কিরকম বিট করতেছে, বিট অ্যামাউন্টটা কার বেশি, বিট অ্যামাউন্টটা কার বেশি, যার বিট অ্যামাউন্ট বেশি তার একটা টপে যাবে, এটা তো স্বাভাবিক। আপনি আর আমি একই সাথে দুজনে মানে বিট করতেছি, আমার অ্যামাউন্টটা আপনার চাইতে তুলনামূলক কম,
এতে আপনার একটা উপরে যাওয়ার বা সামনে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছিল অ্যাডের সাথে আপনি যে অ্যাডটা রান করছেন সেই অ্যাডের সাথে আপনার মানে ল্যান্ডিং পেজ বা আপনার প্রোফাইল মানে হোম পেজ বা ফ্রন্ট পেজ যেগুলো থাকে সেগুলোর যে একটা রিলেশন সেটা বা রিলেভেন্সিটা কিরকম এটা একটা বিষয়। অ্যাড র্যাঙ্কের যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো কিভাবে মান দিচ্ছেন, আপনার কম্পিটিটর এখানে কিরকম সেটা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আপনার মানে কি কি ভাবে একটা মানুষ সার্চ করতে পারে সে সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। আর আপনার অ্যাডের যে ইম্প্যাক্টটা সেটা প্রিভিয়াসলি যদি কোনো একটা অ্যাডের ইম্প্যাক্ট আপনার প্রেজেন্ট অ্যাডের উপর একটা কি রাখে ওটা কি বলে, প্রিভিয়াস অ্যাডের ইম্প্যাক্ট প্রেজেন্ট অ্যাডের উপর কার্যকরী হয়। অর্থাৎ আপনি এর আগে একটা অ্যাড ক্যাম্পেইন রান করাইছেন সেটা থেকে গুগল যে আপনার ডেটাগুলো পাইছে যে আপনি কিরকম ভাবে অ্যাড হ্যান্ডেলিং করেন বা আপনার যে মানে রেসপন্সটা যেটা ছিল সেটার উপর নির্ভর করে আপনার অ্যাডটা পরবর্তীতে ওইভাবে র্যাঙ্কিং হবে। তো এই জিনিসটা গুগল বলে দিচ্ছে। ওকে, তো এটা ছিল গুগলের অ্যাড র্যাঙ্কিং। এরপরে আর কিছু ডিসকাস করছি, এগুলো তো ডিসকাস করা শেষ। ওকে, গুগল অ্যানালিটিক্সটা বাকি আছে, ওটা একটু পর দেখবো। তাহলে গুগল অ্যাডস নিয়ে তো কারো কোনো জিজ্ঞাসা নেই? যদি থাকে নিশ্চিন্তে করতে পারেন। আচ্ছা, আমি এটা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে কালেক্ট করে নিন। আচ্ছা, তাহলে গুগল অ্যাডস এর কাজটা আমাদের শেষ। এরপরে আমরা যাচ্ছি হলো পরবর্তী যে সেকশনটা, সেটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো ওটা কোথায় পাওয়া যাবে? গুগল অ্যানালিটিক্স। ওকে, ওকে, গুগল অ্যানালিটিক্সটা কি? গুগল অ্যানালিটিক্সটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে এটাকে আমি বলতে পারি যে এমন একটা টুল যেটা কি করবে, আমাদেরকে বলবে যে কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টকে অর্গানাইজ করতে পারি। অর্থাৎ কখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করব, কখন আপনার কোন অ্যাডটা কিরকম চলতেছে, বা আপনার কোন ওয়েবসাইটে কোন পেজে কিরকম ভিজিটর আসতেছে সেগুলো মেজারমেন্ট করার একটা টুল, এটাকে বলা হয় গুগল অ্যানালিটিক্স বা অ্যানালাইটিক্স। এটা আপনাকে এই টুলটার মাধ্যমে মেজার করতে পারবেন, একটা আইডিয়া নিতে পারবেন, বা এটা আপনাকে একটা ইনসাইট দিবে। আর এটার আরো কিছু ফিচার আছে, সেটা হলো এটার মাধ্যমে আপনি 100টা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের আন্ডারে শুধুমাত্র একটা গুগল আন্ডারে 100টা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা সেটা হলো ইট রিপোর্টস ওয়েবসাইট ইউটিউব অ্যাপস ডেটা। অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্টের সাথে কি করতে পারেন, আপনার ওটা কি বলে, আপনার গুগল অ্যাকাউন্টকে যদি আপনি কি করতে পারেন, ওয়েবসাইট ইউটিউব কিংবা কোনো অ্যাপসের সাথে কানেক্ট করতে পারেন, তাহলে এর কি করবে, সেখান থেকে ডেটা বা মেজারমেন্ট গুলো নিয়ে আসবে। আর এই মেজারমেন্ট গুলো বা ডেটা গুলো নিয়ে আসার পর সেটা একটা রিপোর্ট আকারে আপনাকে শো করবে। এটা হলো গুগল অ্যানালিটিক্স এর একটা মানে বেসিক বিষয়, যে গুগল অ্যানালিটিক্স এর প্রয়োজনটা কি আর এটা কেন লাগবে, এই বিষয়টা যদি আমরা কোশ্চেন করি সেক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স আমাদেরকে 4টা কোশ্চেনের অ্যান্সার দেয়। সেটা হলো আমরা যখন কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করব তার আগে আমাকে জানতে হবে আমার কোন বিষয়ে মানুষটা, আমার তো অনেকগুলো একটা পেজে অনেক ধরনের পোস্ট থাকতে পারে, তো
তো সে পোস্টগুলোর ভিতর কোন পোস্টটা মানুষের চাহিদা বেশি, অর্থাৎ মানুষ ইন্টারাক্ট বেশি করতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই একটা জিনিস আমাদেরকে জানাই দিচ্ছে যে কোন মানে পোস্টটা মানুষ বেশি দেখতেছে, সেটার একটা মেজারমেন্ট, সেটা একটা হিসাব বা একটা ইনসাইট গুগল অ্যানালিটিক্স আমাদেরকে পৌঁছায় দিচ্ছে। এটা ছাড়াও পরবর্তী যে ধাপটা আছে সেটা হলো কন্টেন্ট সিলেকশন। কন্টেন্ট সিলেকশন সেকশনে গুগল অ্যানালিটিক্স আমাদেরকে বলে দিচ্ছে যে কোন কন্টেন্টটা মানুষ নিচ্ছে এই পোস্ট বা কন্টেন্টের মতো, এই জিনিসটা আমাদেরকে জানাই দিচ্ছে। আর বিভিন্ন ধরনের অপারেশন যেগুলো আমাদের ওয়েবসাইটে বা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রিয়েট হয়, সেগুলো জিনিসকে কি করে গুগল জানাই দেয়, গুগল অ্যানালিটিক্স, যে এই অপারেশন পারফর্ম করা হচ্ছে আপনার ওয়েবসাইটে। আমরা যদি পিক্সেলের সাথে তুলনা করি, গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে ওয়েবসাইটের পিক্সেল এক ধরনের। এই গুগল অ্যানালিটিক্সটা কিভাবে কাজ করে, এটা মেইনলি আপনার ওয়েবসাইটের মানে যার যে যখন কোন একটা ওয়েবসাইটে সার্চ করতে যাবে, আচ্ছা কুকিজ এন্ড ক্যাশ, এটা নিয়ে আপনাদের সাথে কি এর আগে কোনদিন ডিসকাস করা হয়েছে? কুকিজ এন্ড ক্যাশ নিয়ে? না তো ভাই। আচ্ছা আচ্ছা, কুকিজ এন্ড ক্যাশ এর দুটো হচ্ছিল টার্ম যেটা ওয়েবসাইট রিলেটেড বিষয়ে আমাদের মাঝে মাঝে ফেস করতে হবে। ক্যাশ যেটা, সেটা কি বলতেছে, এটা একটা টেম্পোরারি স্টোরেজ এরিয়া হুইচ ইজ ইউজ টু স্টোর দ্য ওয়েবসাইট কন্টেন্ট। ওকে, আমরা যখন ওয়েবসাইটে কোনো একটা কি করি, আমরা একটা ওয়েবসাইটে যখন আমরা কোনো ওয়েবসাইটে একবার রিলোড দেই আমাদের এই ব্রাউজার থেকে, তখন আমাদের ব্রাউজার কি করে ওই ওয়েবসাইটের কিছু ডেটা কি করে কালেক্ট করে নিয়ে আসে। নিয়ে আসার পর তাদের একটা স্টোরেজ, অর্থাৎ একটা টেম্পোরারি স্টোরেজ, সেই স্টোরেজে এই ডেটাগুলো কি করে জমা করে। তাহলে আমরা যেহেতু এখানে ডিসকাস করতেছি, সে সাথে আমরা এই জিনিসটাও এখানে ডিসকাস করে ফেলি যে কুকিজ কি কি হতে পারে এবং ক্যাশ কি কি হতে পারে। তাহলে আমরা প্রথম যে জিনিসটা নিয়ে ডিসকাস করলাম সেটা হলো ক্যাশ। আচ্ছা, আচ্ছা, বিষয়টা বুঝতে পারছেন। এটা ওয়েবসাইটের ডেটাগুলো কালেক্ট করে নিয়ে আসে এবং আপনার ব্রাউজারে সেটা কি করে জমা করে। 2 নম্বর যে সেগমেন্টটা, সেটা হলো এটা একা একাই ইট এক্সপায়ার্স ম্যানুয়ালি বাট ইট এক্সপায়ার্স অটোমেটিকলি। আচ্ছা, আপনি যখন হিস্টোরি বা বিভিন্ন কিছু ডিলিট করে ফেলেন, তখন এই ক্যাশ মেমোরি গুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যায়, এটা এখানে বলতেছে। আর এখানে বলছে এটা একা একাই অটোমেটিকলি এক্সপায়ার হয়ে যায়। আচ্ছা, এটা আমরা বাদ দিচ্ছি। ইট ইজ হাই স্টোরেজ এরিয়া। আর আচ্ছা, এটা একটা বিষয় যেটা অনেকটা জায়গা নিয়ে থাকে। ওকে, আপনার যদি আপনাদের ফোনে যে ক্যাশ নামে একটা, আপনার যদি ফোনের অ্যান্ড্রয়েড সেকশনে যান বা আশেপাশে কোথাও যদি দেখেন ক্যাশ নামে একটা অপশন আছে, সেটা যদি মাঝে কোনো দিন ডিলিট করেন, দেখবেন আপনার ফোনের প্রায় 1 থেকে 1.5 জিবি পর্যন্ত এটা জায়গা দখল করে থাকে। এটা কি মানে ফেস করছেন এই ক্যাশ ডিলিটিং অ্যান্ড্রয়েড সেকশন থেকে ফোনে? জি। আচ্ছা, শুধু ফোনেই না, যদি আপনার পিসিতেও আসেন এবং উইন্ডোজ আর ক্লিক করেন, এখানে দেখবেন যে বিভিন্ন সেগমেন্ট থাকে। এখানে আসে যদি ক্যাশ লেখেন, আচ্ছা এখানে কি জানি লিখতে হয়, আগে ভুলে গেছি, প্রিফেচ কি জানি লিখতে হয়, পিসি ফাস্ট করার জন্য এগুলো ইউজ করতে হয়। এগুলো যদি এক একটা প্রপার্টিজ দেখেন, এগুলো এক এক ধরনের টেম্পোরারি ফাইল। এগুলো যদি আমরা প্রপার্টিজ দেখি, দেখেন 6 থেকে 7 MB, এমনকি 1 জিবি পর্যন্ত এগুলো জায়গা দখল করে রাখে।
সেটা তোমার ট্যাম্প নামে থাকে এখানে, ট্যাম্প। এই যে দেখেন টেম্পোরারি ডাটাগুলো প্রায় কতটুকু জায়গা ধরে রাখছে দেখেন, 6 MB। আরো বিভিন্ন নামে থাকে এগুলো। তো মেইনলি ক্যাশ ফাইল যেটা, এটা এক কথা বলতে পারি যেটা একটা স্টোরেজ, যেটা আপনার কোন একটা ওয়েবসাইটের ডেটা সামান্য কিছু সময়ের জন্য ব্রাউজার বা আপনার সিস্টেমের ভিতর জমা করে রাখে, আর এটা খুব একটা বেশি জায়গা নেই। ওকে, এখানে দুই ধরনের ক্যাশ এখানে ডিসকাস করছে, একটা প্রক্সি ক্যাশ, একটা হলো ব্রাউজার ক্যাশ। তো আমরা ব্রাউজার ক্যাশ সম্পর্কে জানবো। আচ্ছা, স্টোরস কন্টেন্ট লাইক HTML পেজেস, ইমেজেস, ইটিসি। আচ্ছা, এটা কি ধরনের কন্টেন্ট এখানে স্টোর করে সেটা এখানে বলতেছে, HTML পেজ, ইমেজ, ইটিসি। ওকে, ঠিক আছে। At a time it doesn't send response with request. এটা অনেক সময় আপনার কাজও করে না, এটাই এক কথা, সেটা যেটা অনেক সময় কাজ করতে চায় না। তাহলে এক কথায় আমরা যদি বলতে যাই যে ক্যাশ ফাইলটা কি, ক্যাশ ফাইল হচ্ছে হলো এটা একটা ওয়েবসাইট ডাটা যেটা কি করে ব্রাউজারে ইনসার্ট করে রাখে। কি কারণে? আচ্ছা, শেয়ার্ড ব্রডব্যান্ড এবং ডেডিকেটেড ব্রডব্যান্ড সম্পর্কে আমাদের তো জানা আছে, জানা আছে। শেয়ার্ড ব্রডব্যান্ড এবং হচ্ছে ডেডিকেটেড ব্রডব্যান্ড, বা শেয়ার্ড আইপি কানেকশন বা ব্রডব্যান্ড আইপি, ডেডিকেটেড আইপি কানেকশন, এগুলো কি জানা আছে কিছু? আচ্ছা, ওকে। কুকিজ হচ্ছে হলো ইউজার ইনফরমেশন কালেক্ট করে। আচ্ছা, আর কিছু তার মতো আছে? এটুকু হলে না। আচ্ছা, তাহলে আমরা ক্যাশ ফাইল বলতে বুঝলাম যে আমাদের ব্রাউজারের ভিতর, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে ডেটাগুলো সেগুলো যখন ব্রাউজার কালেক্ট করে তার কোনো একটা স্টোরেজে জমা করে, সেই স্টোরেজকে আমরা টেম্পোরারি স্টোরেজে জমা করে, সেই টেম্পোরারি স্টোরেজকে আমরা বলতে পারি ক্যাশ। আমরা এখানে দিয়ে রাখি যে টেম্পোরারি স্টোরেজ। আচ্ছা, আর কুকিজ যেটা, সেটা হলো ইউজার ইনফো। তাহলে দুটো জিনিস দিলে আমরা বুঝতে পারবো যে কুকিজ কি এবং ক্যাশ কি। আচ্ছা, তো এটা ডিসকাশন প্রায় আমার শেষ। আর ওকে, এরপরে আর একটা ডিসকাশন এখানে আছে, সেটা হচ্ছে ইউজার ভার্সেস সেশন। ইউজার ভার্সেস সেশন, এটা আরেকটা একটা সেগমেন্ট যেটা এখানে আমাদের ডিসকাস করতে হবে। ওকে, এই যে সেগমেন্টটা সেটা হচ্ছে ইউজার এবং সেশন। ইউজার কারা? আচ্ছা, এখানে ইউজারটা কারা বলেন তো? ইউজার কি এবং সেশন কি, একটু নিজের ভাষায় একটু বলার চেষ্টা করেন। তো আমাদের এখানে এগুলো ডিসকাস করা শেষ। এরপর যে সেগমেন্টটা আসে সেটা হচ্ছে ইউজার এবং সেশন, এই দুটো সেগমেন্ট একটু ডিসকাস করতে হবে। তো ইউজার কারা?
স্যার যারা হচ্ছে ইউনিক যারা ভিজিটর গুলো আছে আমাদের। আচ্ছা, ইউনিক ভিজিটর একটা কোশ্চেন বললেন, এই কোশ্চেনটা একটা নেওয়া যেতে পারে ইউজার। আর সেশনটা তাকে নতুন নতুন আর কি যে মানে ভিজিটস হচ্ছে যে স্যার মানে আসতেছে এটা না স্যার। আচ্ছা, ভিজিট টাইমিং এটাই তো, যে আমি একটু একটু আগে ভিজিট করে গেলাম, আবার একটু পর ভিজিট করতে আসলাম, এই ভিজিটের যে অ্যাকশন এটা কাউন্ট। আচ্ছা, ঠিক আছে, কথাগুলো অনেকটা ঠিক। এবার কিছু কিছু অংশ ভুল আছে, সেটা একটু আমরা ডিসকাস করি। এবং এটার সাথে গুগল অ্যানালিটিক্স এর যেই আপনার মানে কি বলে সিস্টেম হোল, অর্থাৎ এর যে সমস্যা সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথম যে সেগমেন্টটা আছে সেটা নাম হলো ভিজিটর। আচ্ছা, ভিজিটরের বিষয়টা হচ্ছে হলো প্রত্যেকটা ইউনিক পারসন যখন এক একবার করে আপনার ওয়েবসাইটে একটা করে ভিজিট করবে, তখন তাকে একজন ভিজিটর হিসেবে কাউন্ট করবে। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট, সেখানে আমি একবার গিয়ে ভিজিট করলাম, আপনার ভিজিটর কাউন্ট হলো 1। আবার দ্বিতীয় সময় অন্য আরেকজন কোনো পার্সন সে এসে আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, আপনার ভিজিটর কাউন্ট হলো কি 2। এইভাবে যতগুলো ইউনিক পার্সন আপনাদের এক সময়ে মানে আপনাদের ওয়েবসাইট ভিজিট করবে, সেটা এক একটা মানে ইউনিক ভিজিটরকে এক একটা ভিজিটর হিসাবে কাউন্ট করানো হবে, ভিজিটর বা সরি ইউজার হিসেবে কাউন্ট করা হবে। আচ্ছা, তাহলে ইউজারের সংজ্ঞা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে যখন কোনো একজন ইউনিক ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করে যাবে, তখন আপনার ওয়েবসাইটে একটা ইউজারকে কি করা হবে, কাউন্ট করা হবে। আর সে যে ভিজিটটা করে গেল, এ ভিজিট করতে সে যতটা সময় আপনার ওয়েবসাইটে দিবে, সেটা এক একটা হলো কি সেশন। আচ্ছা, কথাটা ঠিক আছে এবং কথাটা ভুলো না। এবারে এর একটা মানে অপোজিট একটা সেকশন আমি এখানে ডিসকাস করি। আমার পিসিতে এই মুহূর্তে প্রায় 5টা ব্রাউজার আছে। সেগুলো হলো, প্রথমে আছে সালাম ওয়েব, যেটা রিসেন্টলি রাকিবুল ভাই আমাকে সাজেস্ট করছে। 2 নম্বর তো অবশ্যই গুগল ক্রোম। 3 নম্বর ইউজ করি ব্রেভ। 4 নম্বর ডিফল্ট এজ। আর 5 নম্বর যেটা সেটা হচ্ছে ইউসি। আচ্ছা, এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস অ্যাসাইন করা আছে, তানভীর। গুগল ক্রোমে আমার এখানে অ্যাসাইন করা আছে তানভীর নূর এলইডিপি। ওকে, ব্রেভে অ্যাসাইন করা আছে নূর। ওকে, এর যে অ্যাসাইন করা আছে এটার একটা নাই, আদার। ওকে, আর ইউসিতে আমার কোনো জিমেল বা কোনো অ্যাকাউন্টই অ্যাসাইন করা নাই। ওকে, ঠিক আছে। এখন আমার সিঙ্গেল পিসি থেকে আমি চাচ্ছি আমাদের মানে একটা ওয়েবসাইটকে ভিজিট করব। সাপোজ আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে হলো ledp.com। এটা হচ্ছে আমার টার্গেট ওয়েবসাইট। সিঙ্গেল পিসি থেকে আমাদের যে ওয়েবসাইটটা ledp.1, সেটা আমাদের হলো টার্গেট ওয়েবসাইট। এটা আমরা কি করব, ভিজিট করব। ওকে, তো এখন আপনারা বলেন
যে আমি 5টা ব্রাউজার থেকে সিঙ্গেল পিসিতে যদি আমি এই ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে আমার ইউজার সংখ্যা কত। 5টা ব্রাউজার আমি এখানে ইউজ করতেছি এবং 5টা ব্রাউজারে আমি কি ইউজ করছি এখানে আমি উপরে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ব্রাউজার অ্যান্ড অ্যাকাউন্ট। ওকে, এখন একটু বলেন যে আমার প্রত্যেকটা ব্রাউজারে আমি কি কি অ্যাকাউন্ট ইউজ করছি সেগুলো একটা হিস্ট্রি এখানে দেওয়া আছে। আমার টার্গেট ওয়েবসাইট হচ্ছে এলইডিপি লট 1। তো আমি চাচ্ছি যে আমার এলইডিপি লট 1 আমি ভিজিট করব, সেই ক্ষেত্রে এলইডিপি লট 1 আমাকে কয়জন ইউজার হিসেবে কাউন্ট করবে এখানে, আর আদৌ কি ইউজার একজন হিসেবে বেশি ইউজার হিসেবে কাউন্ট করবে কিনা সেটা একটু বলেন, কারণটা যদি বলতে পারেন দেখা যাক পারেন কিনা। এখন এখানে একজন বললেন 3জন ইউজার এখানে কাউন্ট হবে। আরে ভাই ফ্রিলি বলেন, সমস্যা নেই। আমি কি প্রাইমারি স্কুলের মাস্টার নাকি যে বলতে ভয় পাচ্ছেন? রেসপন্স করেন, কয়জন ইউজার হতে পারে এখানে আমার এলইডিপি মানে যেহেতু হ্যাঁ বলেন। যেহেতু 3টা অ্যাকাউন্ট আর 3টা ইয়েতে নাম লেখা, সেটা হলো তাহির একটা, নূর, এলইডিবি, 3 ইমেল দিয়ে খোলা। এখানে 3টা ইউজ করলে দেখাবে কি? আচ্ছা, এটা তো একটা গেল, অন্য কেউ বলেন। তো 5টা মনে হয়। আচ্ছা, আর 2জন বলেন যান, 4টা অপশন আমি এখানে নিব আর কি। মিস 6 ইউজার তো হতে পারে যদি 3টা আছে। 6, আচ্ছা মানে আর একজন বলেন। আর একজন বলেন, তাহলে আমরা মানে এই কেসটা সলভ করে ফেলবো যে আসলে ইউজার সংখ্যাটা কি রকম কাউন্ট হবে এখানে। কি ব্যাপার ভাই, ফ্রাঙ্কলি বলতে পারতেছেন না? ভাই 3জনই মানে। আর একটা নাম্বার বলেন, আর একটা নাম্বার খালি। 8 ইউজার। আপনি বাদে, আপনি 6 ইউজ করছেন অলরেডি, অন্য কেউ আর একটা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি এখানে মোট ইউজার কয়জন হবে। গুগল অ্যানালিটিক্স এটা আমার কি কালেক্ট করে বলেন তো, আমার ওই পিসি থেকে বা আমার ব্রাউজার থেকে? কুকিজ এবং ক্যাশ ফাইল, তাই তো? কুকিজটা কি? কুকিজটা হলো যে ইউজারের যে ডেটা, সেই ডেটাটাই ব্রাউজারে স্টোর হয়ে থাকে। তো আমি এখন আসি আমার ব্রাউজার গুলোতে, এটা তো আমার ব্রাউজার সেকশন। আমার ব্রাউজারে এখানে যদি আমি এখানে একটা ইউজার কাউন্ট করি তাহলে এখানে আমি পাচ্ছি একটা ইউজার, 1 ইউজার। আচ্ছা, এখানে এই ইউজার বাদে নতুন তো আরো 2টা ইউজার আছে, কিন্তু এই ইউজারটা এখানে রিপিট হয় নাই। সালাম ওয়েবে যে আমি অ্যাকাউন্টটা এখানে অ্যাড করা আছে, সেই একটা গুগল ক্রোমেও কি অ্যাকাউন্টে অ্যাড করা আছে। এখানে এটা এবং এটা দুটো একসাথে কানেক্ট করা আছে। কানেক্ট করার কারণে এখানে এই জিনিসটা, যে এই যে সেগমেন্টটা আছে, এই সেগমেন্টটা দ্বিতীয়বার রিপিট হবে না, কারণ ব্রাউজার বুঝে নেবে এটাও আমি। তাহলে এখানে আমার ইউজার সংখ্যা দাঁড়াচ্ছে 0। ওকে, আবার এটার সাথে এটা কানেক্টেড করা আছে।
এই অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে, ব্রাউজার ভিন্ন হলেও অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে। এখানে তাহলে আমরা বুঝতে পারতেছি এখানেও আমার ইউজার কাউন্ট হবে কত, 0। আচ্ছা, এখানে আমি অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করছি যেটা এখানে কোথাও রিপিট হয় নাই, সেজন্য এখানে কাউন্ট হবে কত, একটা। আর এখানে আমার কোনো ব্রাউজারে কোনো অ্যাকাউন্ট অ্যাসাইনই করা নাই, সেজন্য এখানে কাউন্ট হবে একটা। তাহলে আমার মোট ইউজার হলো কয়েকজন, এখানে 3 জন। 3 জন যারা বলছিলাম তাদের অ্যান্সার অনেক ঠিক ছিল। তাহলে আমার মোট ইউজার যেটা সেটা হলো 3। সিঙ্গেল পিসি ইউজ করে, সিঙ্গেল মনে করেন একটা বা টার্গেট একটা ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি, একটা পিসি ইউজ করে যদি আমরা এখানে এই ইউজটা করলাম, এই যে অ্যাকাউন্টগুলো যদি থাকে, আমাদের 5টা ব্রাউজারে যদি 5টা অ্যাকাউন্ট অ্যাসাইন করা থাকতো ভিন্ন ভিন্ন, তাহলে 5টা ইউজার কাউন্ট হতো। 5টা অ্যাকাউন্টে যদি আমার কোনো ইউজার বা আপনারা কি বলে কোনো অ্যাকাউন্ট অ্যাসাইন করা না থাকতো, তাও আমার 5টা অ্যাকাউন্ট বা 5টা ইউজার কি হতো, কাউন্ট হতো। বাট যেহেতু অ্যাকাউন্ট ইউজ করা আছে বা অ্যাকাউন্ট অ্যাসাইন করা আছে, সেই জন্য যে শুধু এই ওয়েব ব্রাউজারেও যেটা রিপিট হয়েছে এই ব্রাউজার রিপিট হয়েছে, এর জন্য এটাকে ওরা কাউন্ট করবে না। বাট এই ব্রাউজারে যে এই সেগমেন্টটা আছে, এটা যেহেতু পরেরটাতেও আসছে, তখন এটা বুঝে নিচ্ছে যে 2জন সেম পারসন, এটা ওরা কাউন্ট করবে না। যেহেতু মাইক্রোসফট এর যেটা, সেখানে আরেকজন ইউজার আছে যার সাথে কোনোভাবে আমাদের এখানে কি নাই, কানেকশন নাই, বা উপরে দুইটার সাথে কোনোভাবে কানেকশন নাই। তো এর জন্য এটাও একটা আলাদাভাবে ওরা কাউন্ট করছে। আর সর্বশেষ যেটা, সেটা ইউসি ব্রাউজার। ইউসি ব্রাউজারে যদি দেখেন আমার কোনো অ্যাকাউন্টই অ্যাসাইন করে না, কাউন্ট করবে কি? ওরা তখন ধরতে পারবে না, কারণ অনেক কুকিজে বা ক্যাশ ফাইলে ইউজারের কোনো ইনফরমেশন ওরা পাচ্ছে না। এই জন্য এই জিনিসটা ওরা কাউন্ট করবে না, তখন ওরা এটাকে নতুন একটা ইউনিক ইউজার হিসেবে ধরে নেবে। তাহলে আমার উপরে যে কথাটা ছিল যে ভিজিটর কারা, ইউজার কারা, তারা প্রত্যেকে এক একটা ইউনিক ভিজিটর। কথাটা কি বুঝতে পারছেন? এই সেগমেন্টটা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, জি তাহলে আমাকে যেটা বলা হলো যে ইউজার কারা, ইউজার হচ্ছে এক একটা ওয়েবসাইটের ইউনিক এক একজন ভিজিটরকে, তাকে আমরা বলতে পারি ইউজার। তো এটার সংজ্ঞাটা যেটাই হোক, কিন্তু সেটা আমরা প্রমাণ করতে পারছি বা বুঝতে পারছি। ওকে, এটা যখন প্র্যাকটিক্যালি আমরা দেখতে যাব, আমরা কোনো একটা অ্যাকাউন্টে যখন আমরা এইভাবে সার্চ করবেন, গুগল অ্যানালিস্ট এভাবে কাউন্ট করবে। ওকে, তাহলে আমাদের ইউজারের যে বিষয়টা থাকলো, এটা আমরা এখানে প্রোভাইড করতে পারছি। আচ্ছা, ইউনিক ভিজিটর বা ইউজারটা আমি এখানে একটু ডিটেলসে লিখি যে তাহলে ইউজারের সেগমেন্ট যেটা, সেটা আমাদের বোঝা শেষ। এটা আমরা যদি একটু খেয়াল করি, তাহলে ইউজার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ইউনিক ভিজিটর। এটা আমরা যদি কাউন্ট করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে কেউ যদি একটা অ্যাকাউন্টে ভিজিট করে, একটা ব্রাউজার ইউজ করে, তাহলে সে পাবে 1 ইউজার। কেউ যদি দুটো অ্যাকাউন্ট ইউজ করে, মানে দুটো ভিন্ন ভিন্ন ব্রাউজারে দুটো ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ভিজিট করে, সেটার জন্য দুটো ব্রাউজার বা দুটো ইউজার। আর 3 নম্বর যেটা,
কোনো অ্যাকাউন্ট ইউজ না করে ভিন্ন ভিন্ন ব্রাউজার ইউজ করে, সেক্ষেত্রে এটা সেভারাল ইউজার হিসেবে কাউন্ট হবে। তো এটা এখান থেকে দেখে নিন। এখন আমরা পরবর্তী যে স্টেপে যাব সেটার নাম হলো সেশন। ওকে, সেশন বলতে এখানে বোঝাইছে যে একটা ভিজিটর সে কি করতেছে, কিছুটা সময় তার আপনার ওয়েবসাইটে দিচ্ছে। আপনার ওয়েবসাইটে বা একটা ওয়েবসাইটে একটা ভিজিটর যখন যে সময়টা ব্যয় করে সেটাকে সেশন বলা হয়। ওকে, ঠিক আছে, এর একটা কিছু এক্সাম্পল আমি বলি। সেটা হলো যে আপনি এখন বসে থেকে একটা ওয়েবসাইটে গিয়ে কি করতেছেন, 2 মিনিটের জন্য সাপোজ আপনি একটা ওয়েবসাইটে গেলেন, শপিং ওয়েবসাইট, একটা শপিং ওয়েবসাইটে গেলেন, গিয়ে আপনি কিছু ড্রেস দেখলেন। বিশেষ করে মেয়েরা বা এখন তার যুগে ছেলেরা আবার কি শপিং তো যায় না, ওটা দেখা যাচ্ছে ফোনে ড্রেস দেখতেছেন বা ফোন দেখতেছেন, ফোনে স্পেসিফিকেশন গুলো দেখতেছেন। এই যে একটা সময় আপনি ওখানে ব্যয় করতেছেন, এই সময়টা হলো 2 মিনিটও হতে পারে, 3 মিনিটও হতে পারে। এই সময়টা হচ্ছে ওদের কি বলা যায়, এক একটা সেশন। একটা ভিজিটর যখন কোনো একটা ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাইম দিয়ে আসে, 2 থেকে 3 মিনিটের মতো, তখন একটা সেশন হিসেবে কাউন্ট হয়। সাপোজ আমি ধরি যে আমি একটা ফোন দেখতেছি, রিসেন্টলি একটা ফোন আসছে স্যামসাং এর, তো আমি স্যামসাং এর ফোনটা দেখতেছি। এটা ওই একই ওয়েবসাইট থেকে দেখে আসছি। সাপোজ সেটা কোন ওয়েবসাইটে দেখতেছি, দারাজ। মানুষ তো এখন দারাজ কম, ইভেলি বেশি দেখে। ওকে, আচ্ছা আমি ইভেলি নেই, ওটাই পারফেক্ট এক্সাম্পল হবে। ইভেলিতে আমি স্যামসাং এর একটা ফোন দেখতেছি, ডিসকাউন্ট দিচ্ছে, আমি ওটা একটা দেখলাম যে কি কি স্পেসিফিকেশন রাখছে। তো এটা দেখে যখন আমি চলে আসলাম ইভেলি, তখন আমাকে তখন আমার দ্বারা যে একটা সময় আমি ওখানে স্পেন্ড করছি সেটার জন্য ইভেলি এখানে একটা সেশন কাউন্ট করবে, 1 সেশন। আবার আমি ইভেলিতে দেখলাম আরেকটা অফার ওরা দিয়েছে, সেটা হচ্ছিল হয়তো বা কোনো একটা ফ্রিজ, টিভি, এগুলোর উপর দিয়ে দেয় আর কি। তো আমি ওখানে গিয়ে দেখলাম এলজি ফ্রিজ সম্ভবত, ওখানে ওরা একটা অফার দিছে। আমি সেই অন্য একটা ক্যাটাগরিতে গেলাম, কিন্তু ওয়েবসাইট তো আমার তো সেম থাকতেছে, তাই না? আমার প্রোডাক্টটা ভিন্ন, প্রথমে ছিল ফোন, পরে হলো টিভি, কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু সেম, ইভ্যালি। তখন ইভ্যালি আমাকে বলবে যে ইভ্যালি, তখন আমার আরেকটা কি হলো, অন্য একটা সেশন সে কি করলো, কাউন্ট করলো। তাহলে আমরা বলতে পারি যে একটা ব্রাউজারের থ্রুতে একটা ওয়েবসাইটে যদি আমরা কোনো একটা ক্যাটাগরি প্রোডাক্টে বা কোনো একটা জায়গায় আমরা নির্দিষ্ট একটা সময় এখানে স্পেন্ড করে চলে আসি, সেটাকে আমরা বলতে পারবো এক একটা সেশন। আর এই সেশনগুলোকে বলা যেতে পারে ইউনিট অফ টাইম। অর্থাৎ ভিজিটর একটা নির্দিষ্ট স্পেন্ডস এ ইউনিট অফ টাইম অন এ ওয়েবসাইট, এটাকে আমরা বলতে পারি কি, সেশন। আচ্ছা, তো কিছু কিছু ক্ষেত্রে সেশনকে আবার টাইমিং এর ভিতর রাখা হয়। অর্থাৎ আপনার কি বলে ওটা, সেশন ওটাকে আমরা কিভাবে বলতে পারি, কিছু কিছু ক্ষেত্রে আপনার সেশন যে টাইমিংটা সেটাও ওয়েবসাইটে ফিক্স থাকে। যে মানে আমার ওয়েবসাইটে এই 30 মিনিট বা 15 মিনিটের ভিতর যতবারই সে ভিজিট করতে আসুক আমার সেশন কাউন্ট হবে একটা। এই জিনিসটাও চাইলে অনেকে মানে প্রিসেট করে রাখতে পারে, যে ইউজার এখানে যতবারই আসুক, যদি 30 মিনিটের ভিতর সে বারবার আসে, তারপরে আমার সেশন হবে একটা। এই জিনিসটাও কিন্তু আমরা করতে পারি বা করা হয়। এই একটা সমস্যা আছে বা একটা সুবিধা আছে, অনেক ওয়েবসাইট করে রাখে, যে মানে ইউনিক ভিজিটর খুঁজে বের করার জন্য বা ইউনিক সেশন খুঁজে বের করার জন্য, যাতে তার মানে অ্যাকশন গুলো পারফর্ম করতে সুবিধা হয়। তো এটার জন্য সে কি করে, যে একটা টাইম বা একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক টাইম সে এটা দিয়ে রাখে, যে আমার এই 30 মিনিটের ভিতর যে কজনে ভিজিট করতে আসবে তাদের প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা ভাবে সেশন না দিয়ে একটা সেশনই কাউন্ট করব। আচ্ছা, তো এখন বিষয় হলো আপনি নেটফ্লিক্সে গেলেন, নেটফ্লিক্সে গিয়ে একটা মুভি দেখতেছেন। আপনাকে আপনার যে ওয়েবসাইটটা সে মানে ইউনিক সেশন ধরে রাখার জন্য সে বলতেছে যে ঠিক আছে, এই যদি 30 মিনিট থাকে তাহলে আমি ধরে নেব যে এখানে আমার মানে একটা সেশন সে আমার এখানে স্পেন্ড করছে।
কিন্তু আপনি মুভি দেখতে দেখতে 1 ঘন্টা পার করে ফেললেন, সেক্ষেত্রে আপনার সেশন এখানে কয়টা কাউন্ট হবে? আপনার ওয়েবসাইটটা এখানে সেশন যে টাইমিংটা সেটা 30 মিনিট করে দিছে। অর্থাৎ 30 মিনিটের ভিতর যদি আপনি এখানে ভিজিট করেন, 30 মিনিটের ভিতর, তা যতবারই ভিজিট করেন আমরা একটা সিঙ্গেল সেশন হিসেবে কাউন্ট করবে। কিন্তু আপনি এখানে একটা মুভি দেখতে বসছেন যেটা অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে, নেটফ্লিক্স বা এই টাইপের যে ওয়েবসাইট গুলো আছে বা প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে দেখতেছেন আপনি এখানে 1 ঘন্টা পার হয়ে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট আপনাকে সেশন কয়টা কাউন্ট করবে? কি হলো, কারো কোনো রেসপন্স পাচ্ছে না কেন? জি ভাইয়া। একটা ওয়েবসাইটে আপনি 30 মিনিট সময় দিলে সে একটা সেশন কাউন্ট করে। তো আপনি যদি 30 মিনিটের বেশি আপনি ওখানে সময় দেন, অর্থাৎ 1 ঘন্টা সময় দেন, তাহলে সে কয়টা সেশন কাউন্ট করবে? সেকশন ভাইয়া। বুঝি নাই। হ্যাঁ মানে আপনি কি বললেন একটা সেশনে অনেক 30 মিনিট দিলে অনেক একটা ওয়েবসাইট সেশন তারা বলে রাখে যে আমার ওয়েবসাইটে যে কয়জন ভিজিট করতে আসুক আমার যায় আসে না, যদি সে 30 মিনিটের ভিতর যে কয়বার ভিজিট করবে সে কয়টা মিলে আমার একটা সেশন হবে, এটা ওয়েবসাইটে জি বলতেছে। এটা যদি টাইমিং তারা প্রিসেট করে রাখে সেই ক্ষেত্রে এই বিষয়টা হয় যে এই 30 মিনিটের ভিতর যে কয়জন আসুক ভিজিট করতে সমস্যা নাই, আমার একটা ইউনিক সেশন হিসেবে একটা সেশন আমি এখানে কাউন্ট করব। আচ্ছা, কিন্তু আপনি ওই ওয়েবসাইটে গিয়ে 1 ঘন্টার মতো সময় দিয়ে আসলেন, তাহলে সে জি ভাই 1 ঘন্টা গেলে বেটার। আচ্ছা, এই যে বিষয়টা, আপনি যদি ওখানে 1 ঘন্টা সময় দিয়ে আসেন আপনার কোনো সেশন কাউন্ট হবে একটা। এই একটা মানে বিষয় যে 30 মিনিটও একটা সেশন কাউন্ট করে, এর ভিতর সে যতবার রিপিট হোক যায় আসে না, কিন্তু 30 মিনিট স্পেন্ড করে যদি আপনি 60 মিনিট পর্যন্ত চলে যান বা আরো 1-2 ঘন্টা কোনো সময় স্পেন্ড করেন, ওখানে সেশন আপনার একটাই কাউন্ট করবে। এটাই, অর্থাৎ আপনি যদি লিভ না নেন সেক্ষেত্রে এটা একটাই কাউন্ট হবে। আচ্ছা, তো সেশন টাইমিং বা সেশন টাইম এটা ডিসকাস করা আমার শেষ। এরপর যেটা আসে সেটা হলো গুগল অ্যানালিটিক্স 3 ভার্সেস 4। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা একটা ওয়েবসাইটকে কানেক্ট করছি। আহ, আমি যদি এখানে আপনাকে এটার একটা দেখাই, ভিউ দেখাই, অ্যাডমিনে আসলাম। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই নামে। এটার আন্ডারে প্রায় অনেক কয়টা ওয়েবসাইট দেওয়া আছে, কিন্তু এখানে যদি খেয়াল করি তাহলে দেখবেন এখানে একটা সেগমেন্ট চলে আসতেছে। তো এই যে সেগমেন্টটা এটাকে বলা হয় অ্যাকাউন্ট সেগমেন্ট, এটাকে বলা হয় প্রপার্টি সেগমেন্ট, আর এই পাশে যারা দেখতেছেন এটাকে বলা হয় ভিউ সেগমেন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট সেগমেন্টে কি কি আছে? এখানে আমরা অ্যাকাউন্ট সেটিংস করতে পারেন, অর্থাৎ কি নাম রাখবেন, তারপরে আরো যে ইনফরমেশন গুলো আছে সেগুলো করতে পারেন। এই সেগমেন্টটা এখানে ইউজ করা হয়। ওকে, এখানে ইউজার ম্যানেজমেন্টে যদি আমরা মুভ করি এন্ড তারপর যদি এখানে ক্লিক করি, এখানে কয়েকটা প্যানেল দেওয়া আছে, এডিট প্যানেল, কোলাবরেট প্যানেল, রিড এন্ড অ্যানালাইজ প্যানেল এবং ম্যানেজ ইউজার্স। আচ্ছা, তো বাই হাউ আমি যদি এখানে কোন একজন পার্সনকে অ্যাসাইন করি যে কি করতে পারে, এডিট অপশনটা যদি তাকে দিয়ে দেই অ্যাসাইন করার পরে। আচ্ছা, আমি এগুলো সবগুলো আনসিলেক্ট করে ফেলি।
আচ্ছা, এখানে আসতেছে না, আমি আরেকটা সেগমেন্টে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আসলাম। এটা সম্ভবত কি, এটা আচ্ছা, এই অ্যাকাউন্টটা দেখলে হবে না, অন্য অ্যাকাউন্টে মুভ করতে হবে। আচ্ছা, তো এখানে আসলাম, আসার পরে এখানে অ্যাকাউন্ট ইউজার ম্যানেজমেন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে একটা সেগমেন্ট দেওয়া আছে। এই সেগমেন্টে আমরা মুভ করি, দেখেন এখানে কিছু অপশন দেওয়া থাকে। তো এখানে চাইলে আমরা অন্য কোনো পার্সনকে অ্যাড করতে পারি, পারমিশন দিতে পারি। সেটা কি করতে পারে, সে চাইলে এখানে এডিট করতে পারে, সে কোলাবরেট করতে পারে, সে রিড অ্যান্ড অ্যানালাইসিস করতে পারে, এবং একই সাথে সে চাইলে আমাকে রাখতেও পারে, মুভও করতে পারে। এই যে সেগমেন্টগুলো দেওয়া আছে, এগুলোকে বলা হয় হচ্ছিল আপনার অ্যাকাউন্টসের বিভিন্ন পেজ রোল। আমরা এখানে এক কথা বলতে পারি যে কাকে কোন অপশনে রাখবো বা কাকে কোন অপশনে রাখবো না, এটা একটা বিষয় আর কি। এটুকুই। তো এটা ছিল হলো আপনার ইউজার নিয়ে একটা ডিসকাশন, অর্থাৎ আপনি কাকে কাকে আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন। এছাড়া আরো কিছু বিষয় আছে, ফিল্টারিং। আচ্ছা, এখানে একটা সেগমেন্ট ডিসকাস করছে, সেটা হলো আচ্ছা গুগল অ্যানালিস্ট 4টা আসছে রিসেন্টলি, সম্ভবত এই বছরেই। আচ্ছা, রিসেন্টলি আপনার মেইনলি আমরা যেটা যেটা শিখছিলাম সেটা ছিল গুগল অ্যানালিটিক্স 3। তো রিসেন্টলি এর একটা আপডেট আসছে, সম্ভবত 20-এর শেষে কিংবা 21-এর শুরুতে, সেটা হলো গুগল অ্যানালিটিক্স 4। তো গুগল অ্যানালিটিক্স 3 কে বলা হয় ইউনিভার্সাল অ্যানালিটিক্স। এটার একটা নাম দেওয়া আছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স। আর এটাকে এখন পর্যন্ত GA4 নামে ডাকা হচ্ছে, হয়তো পরবর্তীতে কোনো একটা নাম দিলেও দিতে পারে। এটা এখন বেটা ফেজ, অর্থাৎ বিগিনিং ফেজে আছে। আর অনেক কিছু অ্যাডভান্স ফিচার এখানে দেওয়া হয়েছে। তো আমরা এখানে মেইনলি দুটো বিষয় নিয়ে ডিসকাস করব। এটার যে ফিল্টার সেকশন আছে, এই ফিল্টার সেকশনটা আমরা এখানে ফিল্টার করে দেখতে পারি যে এখানে কি কি ধরনের অ্যাকশন আমরা পারফর্ম করতে পারি। ওকে, ব্যাক করি একটু। আর প্রপার্টি সেকশন, এখানে আমরা চাইলে একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো প্রপার্টি অ্যাড করতে পারি। এই যে একটা অ্যাকাউন্টের আন্ডারে আমরা 99টা প্রপার্টি ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা যদি একটু এর ট্রিটা দেখতে চাই, অ্যানালিটিক্স। আচ্ছা, এখানে ওইভাবে দেখাচ্ছে না, বাট
একটা অ্যাকাউন্টের আন্ডারে, আচ্ছা একটা জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আছে, এখানে মনে আছে এটা। একটা জিমেল অ্যাকাউন্টের আন্ডারে 3টা প্রপার্টি আমরা রাখতে পারি। 3টা প্রপার্টির আন্ডারে আমরা আরো 3টা ভিন্ন ভিন্ন ভিউ রাখতে পারি। তো এটা হলো গুগল অ্যানালিটিক্স এর একটা বেসিক বিষয়। তো আমরা এখানে একটা ব্রেক নেই, ব্রেকের পর আমরা দেখব যে গুগল অ্যানালিটিক্স এর বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব। এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, অ্যাকাউন্ট, তারপরে একটা অ্যাকাউন্ট থেকে কিভাবে প্রপার্টি ক্রিয়েট করা যায়, প্রপার্টি থেকে ভিউ কিভাবে ক্রিয়েট করা যায়, এই 3টা সেগমেন্ট দেখব। এটার পরে দেখব যে একটা ওয়েবসাইটের সাথে কিভাবে আমরা আমাদের এই, এটা কি বলে, গুগল অ্যানালিটিক্স কে অ্যাড করতে পারি। এন্ড তারপরে দেখব যে একটা রিবিল্ড, আচ্ছা এমন যদি হতো যে কোনো একটা অলরেডি এস্টাবলিশড ওয়েবসাইট, সে আপনাকে ডেটা দিচ্ছে, আপনার ডেটা নিয়ে মানে ওটা কি বলে, দেখার জন্য, রিসার্চ করার জন্য, তাহলে কেমন হইতো? একটা এস্টাবলিশড ওয়েবসাইট, সে আপনাকে বলতেছে যে আমি আপনাদেরকে আমার ডেটাগুলো দিয়ে দিচ্ছি, সেই ডেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কোন সেগমেন্টে কি রকম কাজ হয়, সে একটা রিসার্চ করার জন্য। তাহলে কি সেটা সুবিধা হবে আমাদের জন্য? গুগল অ্যানালিটিক্স বোঝা না কঠিন? হ্যালো, আছেন কেউ? জি স্যার। রেসপন্স পায় না কেন কারো? আছি স্যার। অবশ্যই সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে।